হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা করব সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের দশম অধ্যায় ডাইনোসরের ফসিলের খোঁজে। তো চলো শুরু করা যাক। পৃথিবীর কোনো মানুষই ডাইনোসর দেখেনি, তারপরেও 800 প্রাগৈতিহাসিক প্রাণীটি সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তোমাদেরও নিশ্চয়ই অনেক কৌতূহল আছে ডাইনোসর সম্পর্কে। আমরা যত কিছু জানি তা জেনেছি বিজ্ঞানীদের আবিষ্কৃত ডাইনোসরের জীবাশ্ম পরিণত হওয়া হাড়গোড় থেকে। আর এই হাড়গোড় পাওয়া গেছে ভূপৃষ্ঠের বিভিন্ন শিলাস্তরে, অর্থাৎ ভূপৃষ্ঠে বিভিন্ন স্তর থাকে। এই ভূপৃষ্ঠে এই বিভিন্ন স্তরে যে শিলাস্তর থাকে সেখানে আমরা এদের ধ্বংসাবশেষ পেয়েছি। তাই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে ডাইনোসর সম্পর্কে যেমন জানবে, তেমনি জানবে পৃথিবীর বিভিন্ন প্রকার শিলা ও শিলার গঠন নিয়ে। তো এইখানে বলা হয়েছে, প্রথম সেশন নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। পত্রপত্রিকায়, সিনেমায়, বইয়ে বিভিন্ন জায়গায় ডাইনোসরের নাম শুনেছ। পৃথিবীর বুকে এক সময় রাজত্ব করা ডাইনোসর বিলুপ্ত ঘটেছে প্রায় 6.5 কোটি বছর আগে, অর্থাৎ ডাইনোসর বিলুপ্তি ঘটেছে 6.5 কোটি বছর আগে। কিন্তু তাহলে আমরা কীভাবে ডাইনোসর সম্পর্কে এত কিছু জানি? কোন ডাইনোসরটা কোন সময়ে, কোন ডাইনোসরের আকার আকৃতি কেমন ছিল, কী খেত ইত্যাদি সম্পর্কে তো তোমরা অনেক কিছুই জানো। চলো আগের ধারণাগুলো ঝালিয়ে নেওয়া যাক। ডাইনোসর সম্পর্কে তুমি কি জানো তা শিক্ষক তোমাকে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করো। শিক্ষক তোমাদের বিভিন্ন প্রকার ডাইনোসরের ছবি দেখিয়ে জানতে চাইবে ওই ডাইনোসর সম্পর্কে। তুমি যদি আগে থেকে জেনে থাকো তাহলে সেই তথ্য শেয়ার করো। নিচে কিছু ডাইনোসরের ছবি দেওয়া হলো। ডাইনোসরগুলোর নাম ও আচরণ এগুলো যদি জানা থাকে তাহলে লিখে ফেলবে। মনে রেখো, এখানেই যত জায়গাতে ডাইনোসরের ছবি তুমি দেখছো সব ছবি কি কাল্পনিক। বিজ্ঞানীরা এদের হাড়গোড় দেখে অনুমান করে ছবিগুলো এঁকেছেন। ডাইনোসর সম্পর্কে আগে না জেনে থাকলে শিক্ষকের দেখানো ছবি অথবা বলা তথ্য অনুযায়ী কার্ডগুলো পূরণ করো। তো এখানে বিভিন্ন কার্ড দেওয়া আছে। তো আমরা এখন সরাসরি উত্তরমালায় চলে যাব। তো এখানে নমুনা উত্তর দেওয়া হয়েছে। দেখো উত্তর। এই প্রাণীটির নাম কি? এর নাম হলো অ্যাপাটোসরাস। নাম কি? অ্যাপাটোসরাস। তথ্য কি? জুরাসিক পিরিয়ডের শেষ দিকে 155 থেকে 151 মিলিয়ন বছর পূর্বে বসবাস করত। এটা কি? তৃণভোজী। উত্তর আমেরিকা ও ইউরোপে এদের জীবাশ্ম পাওয়া গেছে। আর এই প্রাণীটার নাম কি? এটার নাম হলো পিসানোসরাস। এটি 6 মিটার লম্বা। ট্রায়াসিক যুগের শেষ দিকে 228 থেকে 216 মিলিয়ন বছর পূর্বে বিস্তৃত ছিল। এরা তৃণভোজী প্রাণী ছিল, মানে এরা ঘাস, লতা পাতা এগুলো খেত। তারপর আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এটার নাম কি? স্টেগোরাস। এটা কি? এটাও তৃণভোজী, এরাও ঘাস লতা পাতা খেত। তবে জুরাসিক পিরিয়ডের শেষ দিকে এরা বসবাস করত। এই প্রাণীটির নাম কি? ট্রাইসেরাটপস। ক্রিটে, তারপরে এর সম্পর্কে বিস্তারিত তথ্য হলো ক্রিটেসিয়াস পিরিয়ডের শেষের দিকে 68 মিলিয়ন বছর পূর্বে এরা বসবাস করতো। এরাও তৃণভোজী ছিল এবং এদের শিং ছিল। তারপরে আমরা একটা প্রাণী দেখতে পাচ্ছি। এই প্রাণীটার নাম কি? ট্রাইরেনেসরাস। তথ্য কি? বড় আকৃতির ডাইনোসর। এর আকৃতির একটু বড়। ক্রিটেসিয়াস পিরিয়ডে 83.6 থেকে 66 মিলিয়ন বছর পূর্বে এরা বাস করত। আর এই প্রাণীটার নাম কি? এর নাম হলো টেরোসরাস। তথ্য, এরা উড়ন্ত সরীসৃপ। 16 কোটি বছর পূর্বে পৃথিবীতে বিচরণ করত। এদের দীর্ঘ লেজ, ডানা ও বাইরের দিকে বেরিয়ে থাকা তীক্ষ্ণ দাঁত ছিল। তারপরে এখানে আগেই বলেছি প্রাগৈতিক প্রাণী সম্পর্কে আমরা জেনেছি হাড়গোড় থেকে। তো হাড়গোড় কীভাবে এলো এসব তথ্য, এসব বিষয়ে তোমরা ক্লাসে উপস্থাপন করতে পারো। এবার পাশের ছবিটি ভালো করে লক্ষ্য করো। এগুলো হচ্ছে জীবাশ্মের ছবি। পুরনো প্রস্তর বা শিলার ভেতরে নানা রকম জীবজন্তুর হাড় পাওয়া যায়, যাদেরকে কী বলা হয়? জীবাশ্ম বা ফসিল। তাহলে জীবাশ্ম বা ফসিল কাকে বলা হয়? পুরনো প্রস্তর বা শিলার ভেতর নানা রকমের জীবজন্তুর হাড় পাওয়া যায়, এদেরকে কী বলা হয়? জীবাশ্ম বা ফসিল। এই জীবাশ্মগুলো পরীক্ষা নিরীক্ষা করেই বিজ্ঞানীরা লক্ষ কোটি বছর আগে পৃথিবী ও জীবজন্তুর তথ্য পেয়েছেন। এটা হলো জীবাশ্ম। তো এখন বাড়ির কাজ দেওয়া হয়েছে যে নিচের যে ছবিগুলো একে অনুমান করে পাশের ফাঁকা বক্সে জীবটির ছবি আঁকো। এই যে এখানে ছবি আঁকতে বলা হয়েছে। তো এই যে এখানে তুমি এরকম করে ছবি আঁকতে পারো। এই যে এটা দেওয়া ছিল, এইটা অনুযায়ী তুমি এটার ছবি আঁকতে পারো।
তারপরে যে এটা এইভাবে ছিল, তুমি এটাকে হার মনে করে এখানে তুমি আরেকটা ছবি আঁকতে পারো। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় সেশনে। তো গত সেশনে জীবাশ্ম সম্পর্কে পরিচিতি হয়েছে। এই সেশনে তুমি জানবে জীবাশ্ম কীভাবে গঠিত এবং শিলার গঠন সম্পর্কে। সহজ কথায়, শিলা বা পাথরের মধ্যে উদ্ভিদ অথবা প্রাণীর যে কোনো চিহ্ন হলো জীবাশ্ম। নিজের ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। যেমন এইখানে দেখো, একটা পাথর বা শিলার ভিতরে একটা প্রাণীর কি চিহ্ন আছে, যে এখানে এগুলো হলো এক ধরনের জীবাশ্ম। কোথাও হয়তো প্রাগৈতিহাসিক প্রাণীর মৃতদেহ পড়েছিল নবম পলিমাটির মধ্যে। ক্রমশ তার নরম মাংস কি হয়, পচে নষ্ট হয়ে যায়, কিন্তু হাড়গুলো কি অনেক দিন থেকেও নষ্ট হয় না। এই হাড়গুলোর উপর কাদামাটি, তারপর আরও কাদামাটির স্তর জমতে জমতে ওরা যত্নে ঢাকা পড়ে রইল। আর নরম পলিমাটির জমিটা ক্রমশ শক্ত পাথরে পরিণত হওয়ায় ওই হাড় অথবা ছাপগুলো পাথরের বুকে স্থায়ী চিহ্ন হিসেবে রয়ে গেল। এই হাড়গুলোকেই হলো জীবাশ্ম। তারপর আবার আমরা আরেকটা অনুমান করতে পারি যে হয়তো একদিন ভূমিকম্প অথবা অন্য কোনো কারণে সমুদ্রের নিচের থেকে শিলাস্তর বেরিয়ে এলো এবং সেই সাথে দেখা গেল যে শুকনো মাটি। তারপর সেই শুকনো শিলাস্তর নদী আর বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে ক্ষয় হয়ে গেল। আর সেই কঙ্কালটি, যা কিনা বহু যুগ ধরে পাথরের নিচে আটকা পড়েছিল, সেটা কি বেরিয়ে এলো। সেই জীবাশ্মটি কেউ একদিন আবিষ্কার করলো, আর সেটা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলো যে এটা কত বছর আগের এবং তার আকৃতি কেমন ছিল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শিলার গঠন ও ধরনের সঙ্গে জীবাশ্মের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবার অনুসন্ধানী পাঠের বিভিন্ন ধরনের শিলা অধ্যায় থেকে আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলার গঠন ও ব্যবহার অংশটুকু ভালো করে পড়ে নিতে হবে। তো আমার এই চ্যানেলে অনুসন্ধানী পাঠের সব ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বুঝতে হলে কোনো যদি অসুবিধা হয় তো শিক্ষককে জিজ্ঞাসা করতে পারো, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। তো এখানে এখন একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো, বলো তো কোন ধরনের শিলার মধ্যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যেত? এই যে এই কোশ্চেনটা, এটার উত্তর কি হবে? নমুনা উত্তর হতে পারে যে পাললিক শিলাতে ফসিল বা জীবাশ্ম পাওয়া যায়। কোন শিলাতে পাওয়া যায়? পাললিক। কোন স্তরে জীবাশ্ম পাওয়া যায় তা দেখে বিজ্ঞানীরা ধারণা করেন যে এই প্রাণী কত বছর পূর্বে পৃথিবীতে বিচরণ করতো এবং কীভাবে সেটি পরিবর্তিত হয়েছে। ডাইনোসরের জীবাশ্ম পাললিক শিলায় পাওয়া যায়। তারপরে পড়া শেষ হলে সহপাঠীর সঙ্গে জোড়ায় জোড়ায় নিচের ছকটি পূরণ করো। তো এটা কী ছক? যে বিভিন্ন ধরনের শিলার ছক। যেমন আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয়? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নির্গত লার্ভা ও ভূপৃষ্ঠের অভ্যন্তরস্থ গলিত ম্যাগমা ঠান্ডা হয় এবং এই শিলা গঠিত হয়। এর বৈশিষ্ট্য কী? এর বৈশিষ্ট্য হলো ভূপৃষ্ঠের প্রধান উপাদান, তারপর পৃথিবীপৃষ্ঠ বা পৃথিবীপৃষ্ঠের নিচে এরা গলিত অবস্থায় থাকে। এই ধরনের শিলায় বিভিন্ন ধরনের ক্রিস্টাল তৈরি হয়। এর ব্যবহার কি? গ্রানাইট তৈরি করা হয়, তারপরে গ্রানাইট বড় ভবন এবং ভাস্কর্য তৈরিতে ব্যবহৃত হয়। তারপর দাঁত সহজে পরিষ্কার করার জন্য টুথপেস্টে পিউমিসের গুঁড়া ব্যবহার করা হয়। তারপর জিন্সের কাপড়ে যে হালকা দাগ থাকে সেটা পিউমিস ঘষে তৈরি করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি পাললিক শিলা। এটাও কীভাবে তৈরি হয়? যে পানি শুকিয়ে গেলে তাতে দ্রবীভূত বিভিন্ন রাসায়নিক পদার্থ মিলে পাললিক শিলা তৈরি হয়। অর্থাৎ পানিটা যখন শুকিয়ে যায় একটা স্থানের, সেখানে দ্রবীভূত বিভিন্ন রাসায়নিক পদার্থ একত্রিত হয়, তো সেটা পাললিক শিলা গঠন করে। তারপরে এটা কোথায় দেখা যায়? সাধারণ স্তরে দেখা যায়, ফসিল বা জীবাশ্মতে পাওয়া যায়, যান্ত্রিক, রাসায়নিক ও জৈব উপায়ে সৃষ্টি হয়। তারপর এই পাললিক শিলা ব্যবহার কি? এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? পাললিক শিলা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা প্রভৃতি জ্বালানিতে এদের পাওয়া যায়। তারপর চুনাপাথর কাঁচামাল হিসেবে ব্যবহৃত করা হয়, সিমেন্ট কারখানায় ব্যবহৃত হয়। খনিজ তেল যে ধরনের শিলাতে পাওয়া যায় এদের পেট্রোলিয়াম বলে। তাহলে পেট্রোলিয়াম কি? খনিজ তেল যে ধরনের শিলায় পাওয়া যায় তাদেরকে বলা হয় পেট্রোলিয়াম। তবে রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা কি? আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় রূপান্তরিত শিলা। মানে উপরে যে দুইটা পড়লাম ওইটা থেকে তৈরি হয় রূপান্তরিত শিলা। এদের গঠনগত বা রাসায়নিক পরিবর্তন ঘটে। তারপরে ফলিয়েশন বা ব্যান্ড দেখা যায়। শিলা গঠনে তাপ ও চাপ প্রধান ভূমিকা পালন করে। তারপরে এদের ব্যবহার কি? মার্বেল দিয়ে টাইলস, বিভিন্ন পাত্র, ভাস্কর্য তৈরি করা, মার্বেলের গুঁড়া, টুথপেস্ট, প্লাস্টিক এবং কাগজ তৈরি করা, কোয়ার্টাস খুবই শক্ত শিলা এবং রেল পথস্থ নির্মাণে রেল লাইনের নিচে ব্যবহার করা হয়। তো ছবিতে যে শিলা দেখতে পাচ্ছ সেটা ভালোভাবে লক্ষ্য করো। শিলার গায়ের স্তরগুলো বিনা থেকে কী অনুমান করতে পারছো?
এটার উত্তর কি হবে যে শিলার গায়ের স্তরগুলোর বিন্যাস দেখে অনুমান করা যায় যে চিত্রে প্রদত্ত শিলাটি কি পাললিক শিলা, কারণ পাললিক শিলা বিভিন্ন স্তরের সমন্বয়ে গঠিত। এখানে বিভিন্ন স্তর দেখতে পাচ্ছ, বিভিন্ন স্তরে বিন্যস্ত, এই জন্য এটা হলো পাললিক শিলা। তো এখানে একটা বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজটা কি, ভৌত ও রাসায়নিক ধরনের ভিত্তিতে শিলা শনাক্তকরণ ও শিলার উপাদানসমূহ লিখতে হবে। তো শিলার ধরন আগ্নেয় শিলা, পাললিক, রূপান্তরিত, এই দুইটা থেকেই মূলত রূপান্তরিত শিলা হয়। তারপরে এদের রাসায়নিক ধর্ম শনাক্তকরণ, শিলার উপাদান। তো এই আগ্নেয় শিলার ধর্মের ভিত্তিতে শনাক্তকরণের ধর্মটা কি আগ্নেয় শিলার অভ্যন্তরস্থ আগ্নেয় শিলা সাধারণত অত্যন্ত শক্ত থাকে এবং খনিজের কেলাস দ্বারা গঠিত হয়। আবার বহিস্থ আগ্নেয় শিলাতে ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস দ্বারা গঠিত হয়। আর পাললিক শিলার বৈশিষ্ট্য কি, এতে সাধারণত অনেক স্তর থাকে পাললিক শিলায়। আর এই শিলায় ফসিল বা জীবাশ্ম উপস্থিত থাকে পাললিক শিলায়। আর রূপান্তরিত শিলার উদাহরণ কি বা কী কী বৈশিষ্ট্য দ্বারা আমরা বুঝবো যে এটা রূপান্তরিত শিলার। তো রূপান্তরিত শিলার ক্ষেত্রে ফলিয়েশন বা ব্যান্ড দেখতে পারি। তো আগ্নেয় শিলার এখন উপাদান কি, গ্রানাইট, ব্যাসল্ট, তারপরে সায়োনাইট, ডেলোরাইট এগুলো। তারপর পাললিক শিলার উদাহরণ কি, জিপসাম, কর্দম, কয়লা, ডলোমাইট, চুনাপাথর, বেলে পাথর। এই পাললিক শিলা মোটামুটি আমরা সবাই চিনি। রূপান্তরিত শিলা কি, যেমন মার্বেল, তারপরে স্লেট, কোয়ার্জাইট এগুলো। তো আপাতত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অন্যান্য সেশনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।